কে কে ওখানে? আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ভূত খেলারে। আমি তার বিরুদ্ধে পারবো না, তাই এখানে আমার সমাপ্তি। রয়ন হিসাব মেলাতে পারছে না কি হলো বিষয়টা। এত দূর এগিয়ে সে পিছপা হয়ে গেল কেন? তার সামনে এগিয়ে যাওয়ার দিকটা সঠিক ছিল। নিশ্চয়ই এই বেনামি খুনি তাকে ভয় দেখিয়েছে বা হত্যা করেছে। রয়ন আবার বেডের পাশে গিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করলো। এবার সে ওসি ম্যাডামের ফোন খুঁজছে, কারণ কেউ নিজের ডায়েরি ফেলে যাবে না, আর যদি যায় তবে তার সব কিছুই রেখে যাবে। সেই বিশ্বাস নিয়ে তার খোঁজাখুঁজি শুরু করলো। বেডের আশেপাশে কোথাও ফোন নেই। রয়ন ওসি ম্যাডামের কার্ড পেল, সাথে সাথে নিজের ফোনটা বের করে ওসি ম্যাডামের ফোনে ফোন করলো। কার্ডে থাকা নাম্বার দেখে ফোন করেও ব্যর্থ হলো, কারণ তার ফোনটা বন্ধ বলছে। রয়ন আবারও খোঁজাখুঁজি শুরু করলো। হঠাৎ টেবিলের উপর চোখ পড়তেই পেয়ে গেল। দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিল, পাওয়ার বাটন চাপ দিল, তবুও ফোনটা অন হলো না। মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। রয়ন চার্জার নিয়ে চার্জে লাগিয়ে দিল, সাথে সাথে ফোন অন হয়ে 1% চার্জ দেখালো। রয়ন দেরি না করেই সাথে সাথে পাওয়ার বাটন চেপে ধরে ফোনটা অন করলো। ফোন অন করে স্বস্তির নিঃশ্বাস ফেললো। অধিকাংশ ফোনে লক করা থাকে, কিন্তু ওসি ম্যাডামের ফোনে নেই। রয়ন SMS বক্সের মধ্যে গেল। অনেকগুলো SMS-এর মধ্যেও কোথাও বেনামি মেসেজটা পেল না। এবার সে গ্যালারিতে গেল, গিয়ে ভিডিওটা খুঁজতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেল। ভিডিওটা দেখার আগ্রহে অন করলো, নিরিবিলি দেখতে শুরু করলো। ওসি ম্যাডামের বলা ঘটনার মতো অদ্ভুত ঘটনা। আর ক্যামেরার গায়ে একটা কালো কিছু এসে আঘাত করেছে, যেটা রয়ন স্টোর রুমে বসে থেকে বের করতে পারেনি। এখন রয়নের সামনে অনেকগুলো প্রমাণ একসাথে জড়ো হয়েছে, কিন্তু এই ওসি ম্যাডাম সব কিছু রেখে গেলটা কোথায়? এদিকে ভ্যাম্পায়ার রাজ্যে রুহি রাখতে রাখতে রাজমহলে প্রবেশ করলো। প্রবেশ করে রাজার কক্ষে চলে গেল। রাজার দরজায় নক করে ভিতরে আসার অনুমতি নিয়ে ভেতরে গেল। রুহিকে দেখে রাজা বলল, কি ব্যাপার, তুমি এখানে, কোনো প্রয়োজন? রুহি রাগী চোখে বলল, অর্ঘ্য কোথায়? এই কয়েকদিন ধরে আপনি ওর সাথে কি করছেন? আমার অর্ঘ্যকে আমার কাছে ফিরিয়ে দিন। রাজা শান্ত গলায় বলল, বিচলিত হয়ে লাভ নেই, সময় হলেই অর্ঘ্য ফিরে আসবে, তুমি শান্ত হয়ে ফিরে যাও। রুহি বলল, আমার কথার উত্তর কোথায়? আমার অর্ঘ্যকে ফিরিয়ে দিন। রাজা বলল, আমি যেতে বলছি, যাও। রুহিও বলল। আমি অর্ঘ্যকে না নিয়ে যাব না। বলার সাথে সাথে রাজা ক্ষিপ্ত হয়ে নিজের ভ্যাম্পায়ার রূপ ধারণ করলো। হিংস্রভাবে রুহির মুখের উপর চলে আসলো। রুহির হাত পা কাঁপতে শুরু করেছে। সে ভাবতেও পারেনি জিত এতটা রেগে যাবে। রাজা বলল, দ্বিতীয় কোনো দিন আমার সামনে এরকমভাবে কথা বললে তার ফল ভালো হবে না। এবারের মতো সাবধান করে দিলাম, এখন আসতে পারো। রুহি ভয়ে ভয়ে ফিরে গেল। তবে অর্ঘ্য কোথায়? রুহি কিছুই বুঝতে পারছে না। ভ্যাম্পায়াররা যে তারা ওই আলোক রশ্মিটার কথাই এসেছিল। আসার পর 5-6 দিন ভালোই ছিল। হঠাৎ এক রাতের আধারে অর্ঘ্য তাকে এখানে থাকতে বলে উধাও হয়ে গেল। তারপরে আর তাকে পাওয়া যাচ্ছে না। ওই আলোক রশ্মিটা কি ছিল? আর কিং এমন ব্যবহার করছে কেন? অর্ঘ্য তার রাজার কত সুনাম বলতো, আর আজ সে কি করলো তা রুহি নিজের চোখেই দেখেছে। এসব ভাবতে ভাবতে রুহি রাজপ্রাসাদ থেকে বাইরে বের হয়ে তাদের বাসায় চলে গেল। পূর্বে ভ্যাম্পায়াররা গাছের ডালে বাড়ি তৈরি করত, কিন্তু এখন সবই উন্নত। অনেকে গুহার মধ্যে থাকতো, কিন্তু এখন সকলে নিজেদের বাসায় থাকে, প্রায় পৃথিবীর মতোই।
রুহির ভাবতে ভাবতে মাথা ব্যথা করছে। বাসায় ফিরে চুপ করে ঘুমিয়ে পড়ল। তার অর্ঘের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে, সে তাকে ঠকাবে না। এইদিকে পৃথিবীতে রয়ন নিজের রুমে গেল, হাতে রুহির ফোনটা, সিসি ক্যামেরাটা হাতে নিয়ে আঁচড়গুলো দেখছে। কিছুতেই মিলাতে পারছে না। অনেকক্ষণ ধরে গবেষণা করছে, সকাল থেকে এখনও কিছুই খেতে পারলো না। প্রাণপণে রহস্যগুলোর পেছনে পড়ে আছে। সে নিজেও বুঝতে পারছে না এই কেসটা সে এতটা গুরুত্বপূর্ণভাবে নিচ্ছে কেন। হয়তো জীবনে প্রথম এমন অদ্ভুত কেস নিয়ে গবেষণা করছে, যার ফলে এই কেসে তার আগ্রহ একটু বেশি প্রকাশ পাচ্ছে। রোয়েন রুহির ডায়েরিতে পরের পৃষ্ঠায় তার সাথে ঘটে যাওয়া সকল কিছুই লিখে চলেছে। যদি সে মারা যায় তবে হয়তো তার মতো কেউ এসে এই কেসটা নিয়ে লড়বে। রয়ন ঠিকই এই কয়েকটা মৃত্যু দেখে বুঝে গিয়েছে কেসটা কতটা ভয়ঙ্কর। সে কাউকে বললে কেউ বিশ্বাস করবে না। এদিকে লাবিবের শরীরে পাওয়া নখের মালিকের কোনো খোঁজ পাওয়া গেল না। হাসপাতালের অদ্ভুত গতিতে যাওয়া প্রাণীরও কোনো কিছু পাওয়া গেল না। হঠাৎ রোয়েনের ডক্টরদের কথা মনে পড়ল। রয়ন ভাবছে, যদি এই অচেনা খুনির দ্বারা খুনগুলো হয় তবে লাবিব, দারোয়ান, ট্রাক চালকদের মতো তাদের শরীরেও আরেকটা সত্তার অধিকারী হবে। কিন্তু এখনও তো তেমন কিছু হলো না। তবে কি আমার সাথে যাদের সম্পর্ক ছিল তাদের মৃত্যু হওয়ার দ্বিতীয় সত্তা দেখতে পারবো? হঠাৎ রোয়েনের জানালার দিকে চোখ গেল, সাথে সাথে পর্দার উপর পাশ থেকে কেউ সরে গেল। হঠাৎ এমন ঘটনা ঘটার সাথে সাথে রোয়েন টেবিলের ওপর থেকে নিজের বন্দুকটা নিয়ে জানালার দিকে এগিয়ে গেল। একদম চুপচাপ করে পা ফেলছে, কোনো শব্দ করছে না। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। পা টিপ টিপ করতে করতে জানলার কাছে গিয়ে পর্দার ভেতর দিয়ে বাইরে থাকা ব্যক্তিকে দেখতে চাচ্ছে, ভালোভাবে দেখা যাচ্ছে না। তাই রোয়েন একবারে জানালার কাছে এগিয়ে গিয়ে পর্দাটা হাত দিয়ে হালকা সরানোর জন্য টান দিল। হঠাৎ জানালার পর্দা সরানোর আগেই ওপাশ থেকে একটা হাত এসে রয়নের মুখ আটকে ধরে। হঠাৎ এমন আঘাতে রয়ন নিজেকে সামলাতে পারল না, ছিটকে গিয়ে ফ্লোরে পড়ল। হাতটা রয়নের মুখ ছেড়ে দিল। রয়ন ফ্লোরে পড়ে জানলার দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা বড় নখওয়ালা হাত জানালার পর্দায় নখ বাঁধিয়ে একটা টান দিল। সাথে সাথে পর্দাটা চৌচির হয়ে গেল। হাতটা এক টানে পর্দাটাকে গোড়া থেকে ছিঁড়ে ফেলল। রয়ন ভয়ে পিছনের দিকে যেতে শুরু করলো। কি এটা মানুষ নাকি অন্য কিছু? এত বড় নখ কিভাবে হতে পারে? রয়ন কিছুই বুঝতে পারছে না। হঠাৎ পর্দার পেছন থেকে রয়নের সামনে আসলো সে। ভালোভাবে তার মুখটা দেখার আগেই রয়নের ওপর ঝাঁপিয়ে পড়ল। তীব্র বেগে আশায় রয়ন কোনো পাশে সরতে পারল না। সে রয়নের মুখে এক হাত, গলায় এক হাত দিয়ে চাপতে শুরু করলো। গলায় ধরার ফলে রয়নের অনেক কষ্ট হচ্ছে। নিঃশ্বাস নিতে দম প্রায় বন্ধ হয়ে আসছে। তার পেটের উপর বসে গলা ধরায় হাতের প্রেশারটা একেবারে শ্বাসনালীতে লাগছে। রয়ন ছটফট করতে শুরু করেছে, তবুও হাতটা কিছুতেই তাকে ছাড়ছে না। এদিকে রয়নের দম প্রায় শেষ। হাতে থাকা বন্দুকটা একটু উপরে তুলে না দেখে ফায়ার করে দিল। না দেখে গুলি করায় বুঝতে পারল না গুলিটা কোথায় লেগেছে। হঠাৎ রয়ন অনুভব করলো তার গলাটা একটু একটু করে শ্বাস নিতে পারছে, মানে গুলিটা তার গায়ে লেগেছে। রয়ন অনেক কষ্টে হাত দিয়ে জোরে উপরে চড়ে থাকা ব্যক্তিকে আঘাত করলো। সাথে সাথে সে ঢুলে পড়ল। রয়নের মাথাটা ঘুরছে। অনেকক্ষণ শ্বাস প্রশ্বাসে বাধা আসলে এমনটা সকলেরই হয়। রয়ন মাথায় ব্যথা থাকা অবস্থায় আক্রমণকারীর দিকে উঠে এগিয়ে গেল। তাকে দেখে রয়ন অবাকের উপর অবাক হয়ে গেল, কারণ আক্রমণকারীর শরীরে একটা ডাক্তারি পোশাক। দেখে ডাক্তার মনে হচ্ছে, কিন্তু একজন ডক্টর এমন আচরণ করবে কেন?
রয়ন তার দিকে এগিয়ে গেল। সামনে গিয়েই অবাক হয়ে গেছে, গুলিটা তার বুকের ভেতর দিয়ে ঢুকেছে, কিন্তু বিন্দুমাত্র রক্ত বের হয়নি। এমন অবস্থা দেখে রয়ন অবাকের উপর অবাক হয়ে গেল। তার নাকের কাছে হাতের আঙুল ধরল, কিন্তু কোনো শ্বাস প্রশ্বাস চলছে না, মানে সে মারা গেছে। রয়ন বুঝতে পারছে না, যদি গুলি লাগে তবে রক্ত বের হবে, কিন্তু রক্ত বের হলো না কেন? আর এই ডক্টরটা কে? হঠাৎ রয়নের টেবিলের উপরে থাকা নখের কথা মনে পড়ল। এমনটা না তো যে সেই বেনামি খুনি? কিন্তু সে এত দ্রুত মারা যাবে কেন? যদি এমনটা হবে তাহলে এত বড় মৃত্যু খেললো কিভাবে? রয়ন তার হাতটা ধরে উঁচু করলো, করেই অবাক হয়ে গেল, কারণ তার হাতের নখগুলো কালো কুচকুচে, কিন্তু তার কাছে থাকা নখটার মতো এতটা কালো না। রয়ন বুঝতে পারছে তার কাছে থাকা নখটা এই ব্যক্তির না, তবে একই রকমের। তাহলে কি এদের দলে আরও কেউ আছে? আর এরা মূলত চাচ্ছেটা কি? ভাবতে ভাবতে হাতটা ছেড়ে দিয়ে রয়ন গুলি লাগার স্থানে হাত রাখলো। চামড়াটা ফুটো হয়ে আছে, কোনো প্রভাব নেই। হঠাৎ রয়নের মাথায় বুদ্ধি আসলো। রয়ন বন্দুকটা তুলে হাতে নিয়ে টেবিলের দিকে পা বাড়ালো। দু এক পা সামনে বাড়াতেই হঠাৎ পড়ে থাকা লাশটা রয়নের পা খপ করে ধরে টান দিল। এমন আঘাতের জন্য রয়ন প্রস্তুত না থাকায় সাথে সাথে ফ্লোরে পড়ে গেল। রয়ন জানে গুলি লেগে সে মারা গেছে, কিন্তু সে আবারও এমন আঘাত করবে সেটা তার ভাবনার বাইরে ছিল। সে নিজেই তার নাকের সামনে হাত দিয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ দেখেছে, কিন্তু সে বাঁচল কিভাবে? ভাবার আগেই লাশটা রয়নের উপর উঠে সজোরে রয়নকে আঘাত করতে শুরু করলো। উপায় না পেয়ে রয়ন সামনের দিকে না দেখে গুলি চালাতে শুরু করলো। একের পর এক থাপ্পড় পড়ছে, সামনে তাকাতে পারছে না। হঠাৎ একটা গুলি মনে হলো তার মাথায় লেগেছে। ঠক করে তার দেহটা রয়নের গায়ের উপর পড়ে গেল। জোরে একটা ঠেলা দিয়ে লাশটা সরিয়ে রয়ন ধরফরিয়ে উঠে গেল। রয়ন পাশে সরে যেতে লাশটা কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে লাশটার গায়ে আগুন লেগে গেল। রয়ন কিছুই বুঝতে পারছে না, কি থেকে কি হয়ে গেল। মৃত লাশ, জীবন্ত, আবার আগুন। রয়নের মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছুই বুঝতে পারছে না। রয়ন দ্রুত সেখান থেকে সরে গেল। সাথে সাথে আগুন লেগে লাশটা ভস্ম হয়ে গেল। কিন্তু এবারও শুধু লাশটা পুড়েছে, আর কিছুতে আগুনের প্রভাব লাগেনি। রয়ন এবার একটু শান্ত হয়েছে। কি ব্যক্তি, তার উদ্দেশ্য কী ছিল, হঠাৎ আক্রমণ করলো কেন? আর দেখে ডক্টর মনে হচ্ছিল, কিন্তু এমন আচরণ হবে কেন? আর এই ব্যক্তির গায়েও আগুন লেগে গেছে, কিন্তু এনার শরীরের বিবরণ একেবারে ভিন্ন। আগে তার সামনে লাবিবের দেহে আগুন লেগেছে, কিন্তু লাবিব দেখতে ভিন্ন ছিল। ওসি ম্যাডামের ডায়েরি থেকেও জানতে পারলাম লাবিবের থেকে সাধারণভাবে তাদের গায়ে আগুন লাগছে, প্রতিবারের চেয়ে বেশি শক্তিশালী হচ্ছে। শেষটা একই রকম থাকছে, কিন্তু শুরুটা ভিন্ন হচ্ছে। এমনটা না তো ওই দিন হাসপাতালে যাদের মৃত্যু হয়েছে, এই ডাক্তারের পোশাকে থাকা ব্যক্তি তাদের একজন? এমনটাও হতে পারে, কিন্তু আমি কোনোভাবেই শিওর হতে পারি না। আমার কাছে কোনো প্রমাণ নেই। আমার কাছে যে নখটা আছে সেই নখের সাথে এই ব্যক্তির নখ অনেকটাই মিলে। তবে কি আসল খুনিও মৃত কেউ? আর লাবিব সাধারণভাবেই আক্রমণ না করে মারা গেছে, কিন্তু এই ব্যক্তি নিজে মারা যায়নি, তাকে মেরেছি। কি হচ্ছে এসব? রোয়েন অনেক ভেবেও কোনো হিসাব মিলাতে পারছে না। রোয়েন দ্রুত ফোন হাতে নিয়ে এই এলাকায় থাকা দৈনিক পত্রিকা নামক খবরের কাগজের ফেসবুক পেজে ঢুকলো। অনেক নিচে যাওয়া শুরু করলো, কারণ ওই দিন মৃত ডক্টরদের লাশের ছবি এখানে পাওয়া যাবে। আর এমন মানুষের খুন হলে খবরের কাগজে নিশ্চয়ই ছাপানো হবে। গলায় চেপে ধরার ফলে রয়নের গলা শুকিয়ে গেছে। ফোনটা টেবিলের উপরে রেখে পানির জন্য উঠে নিচে গেল। গিয়ে পানি খেয়ে যেই না রুমের সামনে এসে দাঁড়িয়েছে, হঠাৎ সারা বাড়ি অন্ধকার হয়ে গেল।
কোথাও কোনো বিদ্যুৎ নাই। রয়নের সামনে থাকা রুমের মধ্যে একেবারে ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে। মনে হচ্ছে সারা ঘর জুড়ে অনেকে আছে, প্রতি কোনায় কোনায় কিছুর অস্তিত্ব অনুভব হচ্ছে। হঠাৎ ঠান্ডা বাতাস আসছে, আবার থেমে যাচ্ছে। রয়ন নড়াচড়া করছে না। রাতের আধারে একটা পোকা এসে রয়নের মাথার চারিপাশে ঘুরছে। রয়ন এক পাও নড়ছে না। হঠাৎ রুমের মধ্যে কিছু নড়ে ওঠার শব্দ হলো। কানে গুনগুন দম ধরা সুর আসছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ রয়নের চোখ স্তব্ধ হয়ে গেল। সামনে একটা জ্বলন্ত চোখ দেখা যাচ্ছে, সাথে একটা নাক ডাকার মতো ভয়ঙ্কর শব্দ। হঠাৎ রুমে এক পলক আলো জ্বলে উঠল। আলোটা বাল্বে। তবে এইটুকু সময়ের মধ্যেই রয়ন নিচে বসে পড়ে। এই সময়ের মধ্যেই তার চোখের সামনে রক্তাক্ত একটা দেহ চোখে পড়ে। যতদূর বুঝছে দেহটা তার পরিচিত কারো। মুখের গড়নটা অনেকটাই পরিচিত। রয়ন মনে হচ্ছে এই অন্ধকারের মধ্যে কেউ তার পাশ দিয়ে যাচ্ছে। যখনই এমনটা মনে হচ্ছে তখনই ঠান্ডা বাতাস আসছে। হঠাৎ বাড়ির চারিপাশের সকল গাছে থাকা পাখিগুলো কিচিরমিচির করে ডেকে উঠল। রুমের মধ্যে একটা ঝড়ের মতো সৃষ্টি হলো। কয়েক সেকেন্ডের মধ্যেই ঝড়টা উধাও হয়ে গেল। ঝড় থামতে থামতে রুমে আলো জ্বলে উঠল। আলো জ্বলতেই রয়ন অবাক হয়ে গেল। একটু আগে মুহূর্তের জন্য যে মুখটা তার চেনা চেনা লাগছিল, সেই মুখটা দেখে। মুখটা আর কারো না, স্বয়ং ডিএজি স্যার। রয়নের কাছে বন্দুক না থাকায় আগে সে রুমে ঢুকতে সাহস পায়নি, আর বন্দুকে গুলিও নেই, তাই সাথে রাখেনি। কিন্তু রয়ন কিছুতেই বুঝতে পারছে না ডিআইজি স্যার এখানে আসলো কিভাবে, আর স্যার মারা গেলই বা কিভাবে। রয়ন দৌড়ে গিয়ে তার পাশে দাঁড়ালো। স্যারের শরীর উল্টো করা থাকায় মুখটা এখনও দেখতে পারেনি। শরীরে থাকা পোশাক দেখেই বুঝেছে এটা ডিআইজি স্যার। রয়ন তার বাহু ধরে উল্টো করে চিৎ করে দিল। স্যারের মুখটার দিকে তাকিয়ে রয়ন ছিটকে পড়ে গেল। ফ্লোরের দিকে তাকিয়ে দেখলো রক্তে জবজব করছে। এদিকে স্যারের গলায় শুধু মেরুদণ্ডের হাড়টা দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে কেউ গলার নলের অংশ কামড়ে ছিঁড়ে ফেলছে, আর চোখ দুইটা খুঁচে নিয়েছে। এমন অবস্থা দেখে রয়ন অনেক কষ্টে জ্ঞান রেখেছে। অন্য কেউ হলে হয়তো এখানে হার্ট অ্যাটাক করতো। এত ভয়ানক খুন মানুষের দ্বারা সম্ভব না, সেটা রয়ন বুঝে গেছে। কিন্তু কে বা কারা কিসের জন্য করছে সেটাই বুঝতে পারছে না। হঠাৎ রয়ন পিছনে তাকায়। পিছনে তাকিয়ে আবারও চমকে ওঠে। পিছনের দিকে সরে যেতে থাকে। তার নিজের হাতে ছড়িয়ে ছিটিয়ে রাখা লাবিবের মাথা হাত পাগুলো এখন লাবিবের দেহে ঝুলছে। কিন্তু কিভাবে? সারা শরীরে জমা রক্ত, হাড়গুলো জোড়া লেগেছে শুধু। আর এইসবই এখন ঠিক আছে, কিন্তু লাবিবের দেহ জুড়ল কিভাবে? হঠাৎ রয়নের চোখ লাবিবের হাতের আঙুলের দিকে পড়ল। দুই হাতের আঙুলগুলো নড়াচড়া করছে, কিন্তু লাবিবের দেহসহ আত্মা মারা গিয়েছে। আবার এমনটা কিভাবে হচ্ছে? অন্য কেউ হলে সন্দেহ কম হতো, কিন্তু যার আত্মার মৃত্যু হয়েছে তার হাড় জোড়া লেগেছে, আবার জীবিতও আছে। কিভাবে সম্ভব এমনটা? রয়ন কিছুই বুঝতে পারছে না। হঠাৎ লাবিবের পা সহ ঘাড়টা একটু নড়ে উঠল। রয়ন বুঝতে পারছে তার কপালে এখন খারাপ কিছু ঘটবে। এদিকে বন্দুকের গুলিও নাই। কিভাবে রক্ষা করবে নিজেকে? লাবিব আস্তে আস্তে ভয়ঙ্কর শ্বাস করছে। বুল্ট ফাইটে থাকা ষাঁড়গুলোর মতো রাগে গুমরাচ্ছে। কিন্তু লাবিব আগের বার বন্ধুসুলভ আচরণ করেছিল, আর এইবার সম্পূর্ণ ভিন্ন ভাব করছে। রয়ন লাবিবের চোখের দিকে তাকালো। চোখ দুইটা লাল টকটক করছে। মাথাটা আছে ঠিকই, কিন্তু মাথার গলার সাথে লেগে নেই। চামড়াগুলো ছাড়া ছাড়া অবস্থায় আছে। এসব দেখছে। হঠাৎ লাবিব ক্ষিপ্তভাবে রয়নের দিকে ঘাড় ফিরিয়ে তাকালো। সাথে সাথে গলার চামড়াগুলো সরে গেল। রয়ন স্পষ্ট দেখলো চামড়াগুলোর নিচে গলার হাড়গুলো নীল রঙের হয়ে আছে, কিন্তু সকলের হাড় তো সাদা হয়। মানে এবার লাবিব বদলে গেছে, কিন্তু কিভাবে বদলালো?
লাবিব আবার প্রাণ পেল কোথায়? সাথে সাথে লাবিব চেয়ারে বসা থেকে উঠল, রয়নের দিকে এগিয়ে আসতে শুরু করলো। রয়ন লাবিবের দেহ দেখে ভয়ে পিছিয়ে যাচ্ছে। তার কাছে নিজেকে প্রতিরক্ষা করার মতো কিচ্ছু নেই। শূন্য হাতে যুদ্ধ করা সম্ভব না। তবে কি এইবার রয়ন মারা যাবে? লাবিব রয়নের দিকে এগিয়ে যেতেই থাকলো, আর রয়ন পিছনে যেতে থাকলো। পিছনে যেতে যেতে হঠাৎ দেয়ালে পিঠ ঠেকে গেল। রয়ন ভয়ে ভয়ে লাবিবের আশা দেখছে। ভয়ে একেবারে গুটিসুটি হয়ে গেছে। সে বুঝতে পারছে এই বেনামি খুনি অনেক শক্তিশালী। সে সব কিছুর ওপর নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারে। আমি তার কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়ানোর ফলে তার মৃত্যু নিয়ে পড়েছে। হঠাৎ লাবিব একটা কাঠের চেয়ার হাতে নিল। চেয়ারটা উঁচু করে রয়নের দিকে এগিয়ে আসতে শুরু করলো। এদিকে রয়ন ভয়ে গুটিসুটি হয়ে গেছে। লাবিব চেয়ারটা নিয়ে উঁচু করলো, করেই রয়নের মাথা বরাবর আঘাত করার জন্য উঁচু করলো। আঘাতটা এতটা জোরে তুলল যে এক বাড়িতেই রয়নের মাথা ঘাড় থেকে আলাদা হয়ে যাবে। লাবিব উঁচু করেই আঘাত করার জন্য নিক্ষেপ করলো। সাথে সাথে বাড়িটা গিয়ে দেয়ালে লেগে চেয়ারটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তবে রয়ন কোথায় গেল? লাবিবের মনেও একই প্রশ্ন। রয়ন কোথায় গেল? ভয়ে কাচুমাচু হয়ে যাওয়া ছেলেটা কোথায় গেল? লাবিব পাগলের মতো করে চারিপাশে খুঁজে চলেছে, কিন্তু কোথাও নেই। হঠাৎ লাবিবের পেছন থেকে একজন বলে উঠল, কিরে আমাকে খুঁজছিস? আমি এই দিকে, পিছনে ফিরে দেখ। সাথে সাথে রক্তাক্ত লাবিবের দেহটা তার দিকে ছুটে গেল। সে আর কেউ না, সে রয়েন। লাবিবের দেহটা ঝাঁপিয়ে পড়ল। রয়ন লাবিবের 2 হাত ধরে ফেলল। ডান পা উঠিয়ে লাবিবের বুকের উপর রেখে জোরে একটা লাথি মারল। সাথে সাথে রয়নের হাতে লাবিবের হাত 2টা খুলে চলে আসলো। লাবিবের দেহ এখনও ঠিক আছে। লাবিব হ্যাং হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। হয়তো সে ভাবছে যে ছেলেটা একটু আগে ভয়ে পিছাচ্ছিল সে এখন এমন শক্তিশালী হলো কিভাবে। রয়নের চোখ দুটো লাল হয়ে আছে, মনে হচ্ছে রক্ত জমাট বেঁধেছে। লাবিব হাত ছাড়া রয়নের দিকে এগিয়ে আসলো। এসেই একটা পা উঁচু করে রয়নকে আঘাত করে মারতে আসলো। রয়ন লাবিবের একটা পা ধরে আরেকটা পায়ের ওপর পা রেখে আবারও জোরে টান মারল। সাথে সাথে লাবিবের একটা পা রয়নের হাতে উঠে আসলো। লাবিবের একটা পা দেহের সাথে লেগে আছে, একটা পা নিয়ে ছটফট করছে। রয়ন বলল, সাধারণভাবে থাকতে দিলি না। আচ্ছা এবার দেখি তুই কত পারিস। লাবিব বলল, আমাদের সাথে তুই পারবি না, তাকে দেখলে তোর এই ছটফটানি হারিয়ে যাবে। রয়ন নিচু হয়ে লাবিবের গলা ধরে বলল, কে তোরা? সেই আমি, পারি না বলে এমন কোনো কিছু নেই। আই উইল কিং। লাবিব বলল। কে তুই? আমাদের থেকে ফিরে যা, সামনে গেলেই তোর মৃত্যু। রয়ন বলল, দেহটা পুলিশের, বাকিটা পুলিশের না। তোদের চোখে অনেক ধুলো দিয়েছে। এবার তৈরি হয়ে যা, তোদের রহস্য খুঁজতে গিয়ে অনেকজনেই মারা গিয়েছে, অনেকজনের মরতে হয়েছে। এবার আমি এটা হতে দেব না। লাবিব বলল, তুই মরবি, ভুলে যাস না, বুদ্ধি ভালো, বেশি বুদ্ধি হলে হিতে বিপরীত হয়। রয়ন বলল, আমার কতটা লাগবে ততটা আমি জানি, তোকে জ্ঞান দিতে হবে না, তুই মর। তুই মর বলেই রয়ন লাবিবের গলাটা দেহ থেকে ছিঁড়ে ফেলল। সাথে সাথে লাবিবের সমস্ত শরীর ছাই হয়ে পড়ে থাকলো। রয়ন রাগে চোখে গজগজ করতে করতে ডিআইজি স্যারের কাছে গিয়ে লাশের পাশে গিয়ে বসে বলল, তোর মধ্যে কখনোই আসবে না ওই শয়তানের শক্তি। দ্রুত আয়, আর আমার পক্ষে সহ্য হচ্ছে না, আয় না আয়। বলেই তার ড্রেসের কলার ধরে উপর নিচ করতে থাকলো। এত জোরে করছে যে সম্পূর্ণ রুম দমদম করছে। হঠাৎ লাশটা রয়নের হাত ধরে বসলো। রয়ন খুশি মনে বলল, আসছে, সে আসছে, আমার কথা রেখেছে। আচ্ছা আয় দেখি, তোর সাথে একটা কথা বলি। লাশটা উঠে চেয়ারে বসলো। তার কপালে চোখ নেই, তারপরেও চলাফেরা করছে। ভাবতে যতটা অবাক লাগে তার থেকে বেশি অবাক লাগে দেখতে। চোখ 2টা খোঁচা, রক্তের নালি হয়ে আছে চোখের নিচ দিয়ে।
লালচে নালিটা বেয়ে এখনও খানিকটা রক্ত বেয়ে পড়ছে। স্যারের লাশটা নিজের চোখের মধ্যে হাত দিয়ে জমা রক্তগুলো বের করে আনলো। সে বলল, পুলিশ অফিসার, রোয়েনের রূপটা জানতে পারি কী কারণে এমন ব্যবহার? আর সাধারণ অফিসার এত দ্রুত হয়ে গেল কিভাবে? রয়েন বলল, আমি পুলিশ না, আমি তোর জম রে, তোর জম। লাশটা বলল, এর আগে যারা এসেছে তাদের পাঠিয়েছি, আর এবার আমি নিজে এসেছি তোকে দেখতে। ভেবেছিলাম তুই মরবি, কিন্তু হলো তার উল্টো, তুই মেরে দিলি। রয়েন বলল, মারতাম না, তবে তোকে এখানে আনার জন্যই মারলাম। আমি আগের থেকে জানতাম তোকে কীভাবে আনতে হয়। আচ্ছা, আসলে কথায় আয়, না হলে আমার রূপটা দেখাতে হবে। লাশটা বলল, আমার রূপটা দেখলে তুই অবাক না হতবাক হবি। আদিমু, তুই বল, কি বলার জন্য এত কিছু করলি? রয়েন বলল, জানি না তোর মধ্যে কয়টা সত্য, অস্তিত্ব জানার আগ্রহ আমার নেই। আচ্ছা এটা বল, আমাদের মধ্যে এত ঝামেলাটা হলো শুরু কেমনে? আর করলি বা তুই কেন? সাধারণ মানুষকে মেরে কি শক্তি লাগে তোর? আর আমি যতগুলো প্রমাণ পেয়েছি সেগুলো কি ছিল? সে বলল, অনেক কষ্টে তুই আমার সম্পর্কে জেনেছিস। ভাবছিলাম আগেই মেরে ফেলবো, কিন্তু তোর চেহারা দেখে তোকে মারলাম না, কারণ তুই সাধারণ মানুষ ছিলি। তবে হ্যাঁ, আমি ভুল ভাবছিলাম তোকে সাধারণ মানুষ ভেবে, যার ফলে এখানে আসতে হলো। তবে তোকে একটা উপাধি দেওয়া যায়, তুই অনেক ভালো অভিনেতা। অভিনয়ের মাঝে নিজের রূপটা লুকিয়ে রাখলি। তার কথাটা শেষ হতে না হতেই আরেকটা গলার শব্দে বলল, তোরা নিজেদের অনেকটাই বুদ্ধিমান ভাবিস, তাই না? রোয়েন আমার বুদ্ধির অংশ, আর তাকে পরিচালিত করত সেই অর্ঘ্য ছিল। রয়েন হাঁটু গেড়ে বসে পড়ল। পেছন থেকে সামনে এগিয়ে আসলো ভ্যাম্পায়ার রাজ্যের রাজা জিত। লাশটা জিতকে দেখে বলল, ভাবতে পারিনি মহান রাজা আমার জন্য নিজের রাজ্য ত্যাগ করে আসবে। জিত বলল, তোর মতো নরপশুকে আমি হত্যা করে নিজের হাতটাকে অপবিত্র করব না। তুই একটু অর্ঘ্যের সাথে খেল। সে বলল, আর এই অর্ঘ্য আসলো আবার নিজের নাগরকে নিয়ে উধাও হয়ে গেল কিভাবে? ভয় পালিয়েছে নাকি? জিত বলল, আমার রাজ্যে যারা আছে তাদের এমন শিক্ষা দেয়নি যে তোদের মতো পশুদের ভয়ে পালিয়ে যাবে। তবে শোন, তোর মৃত্যুর আগে কিছু কথা বলে রাখি। যখন অর্ঘ্য তোদের বের করলো, তখন জানতে পারলাম তোদের বিষয়। পৃথিবীতে এসে কালো জাদু শিখে অনেক শক্তির অধিকারী হয়েছিস, আর ভ্যাম্পায়ার হওয়ার ফলে জাদুগুলো ভালোভাবেই ব্যবহার করতে পারিস। তখন বুঝলাম তোদের একটা দল আছে, আর সেই দলটাকে বের করতে হবে। আমি আমার শক্তি দিয়ে সব কিছু দেখতে চাইলাম, কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারলাম না। তাই রোয়েনার প্রিয় যোদ্ধা আমার আরেকটা অংশ, তাকে আবার পাঠালাম, তবে সে আসেনি। তার ব্রেন হ্যাক করলাম, করে নিজের পাওয়ার দিয়ে তার সব কিছু বদলে দিলাম। তার ভ্যাম্পায়ার পাওয়ার দ্বিগুণ করে দিলাম। কেন জানিস? রোয়েন চায় তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিজের হাতে নেবে। এদিকে তোরা সকলেই অনেক শক্তির অধিকারী হয়েছিস, এমনকি মৃত ব্যক্তির লাশও নিজেরা পরিচালনা করতে পারিস। বাহ বাহ, তোদের জাদুর অনেক শক্তি। আমি নিজেই গেলাম কিভাবে মৃত লাশগুলো আবারও ফিরে আসে তাদের শরীরে। গিয়ে যা দেখলাম তা দেখার জন্য তৈরি হয়ে যায়নি। সেদিন আকাশে ছিল অনেক ঝড়ো বাতাস, তারপরেও সাধারণ মানুষের রূপ নিয়ে রাতের আধারে ওই যে রাস্তার লাবিবকে মেরেছিলি, ওই রাস্তায় গেলাম। আমি আগে থেকেই জানতাম সব কিছু, তাই রোয়েনকে ছলনা করে দূরে সরিয়ে আনলাম। আর এই সুযোগে তোদের একজন সেখানে আসলো। আমি তখন নিচে নেমে আবার ফিরে আসলাম গাড়ির কাছে। রোয়েন এইসবের কিছুই জানতো না, যার ফলে সে সাধারণ পুলিশের মতো করেই জানতো। আর এই পৃথিবীতে রোয়েন নামক কোনো পুলিশ অফিসার ছিল না, আমি বানিয়েছি। তোদের একজন লাবিবকে মারলো ঠিকই, কিন্তু প্রমাণ না লেখেই চলে গেল। এইদিকে রোয়েনের হাতে কোনো প্রমাণ ছিল না। আমি গাড়ির দরজা আটকে তার প্রমাণ রেখে তার পিছন পিছন আসলাম, কিন্তু আমার ধারণা ছিল না তোরা ওখানেই থাক। আমি ভেবেছিলাম তোরা কালো জাদু বিদ্যা নিয়ে থাকিস, কিন্তু তোরা আরও বেশি থাকিস
কত নেশা তোদের মধ্যে। 6 জন পুরুষ 4-5 জন মহিলা তোদের সাথে থাকে। আর সেদিনই খুঁটিয়ে দেখলাম কিভাবে তোরা এই মৃত মানুষের শরীর কবজা করিস। বেঁচে থাকতেও কষ্ট দিয়ে মারবি, আবার মরার পরেও নিজেদের মতো করে জ্বালাবি। আমি সেখান থেকে জানতে পারলাম তোদের ক্ষমতার দ্বারা যাদের মৃত্যু হলে সকলের আত্মা তোদের কবজায় রাখতে পারবি। আসলে ব্যাপারটা অনেকটাই কাল্পনিক। আমিও ভাবছিলাম, তবে রুহির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর ছকে বুঝতে পারলাম এরকম কিছুই হবে। তখনই দেখলাম একটা ডক্টরকে টর্চার করছিস রোয়েনের কাছে আসার জন্য। সে কিছুতেই রাজি হলো না। তাকে কি করলি? জ্বলন্ত আগুনের গলার মধ্যে ফেলে দিলি। মানুষ তোদের জন্য না পারবে শান্তিমতো বাঁচতে, আর না মরেও শান্তি পাবে। আমার কোনো দিন ভূতের উপর বিশ্বাস ছিল না, তবে যখন তোদের নিয়ে কাজে নামলাম তখন তোদের অশরীর আত্মাগুলো দেখে অনেকটাই অবাক হলাম। তোরা অনেক বড় তান্ত্রিক বের হলি, বেঁচে নেই কেউ, তারপরেও সব কিছুই আছে, সবই পারিস, শুধু একটা কাজ পারিস না, তা হলো কারো ভালো করতে আর ভালো দেখতে। রোয়েন কোনোদিন তোদের সম্পর্কে এতটা তথ্য বের করতে পারতো না, কারণ তোরা তার কল্পনার থেকেও বেশি শক্তিশালী। আমি চিন্তা করলাম নিজে একটু সাহায্য করি, কারণ সেই দিন অর্ঘ্য আমাকে বলেছিল আমার শক্তি না আমার বুদ্ধি চাই, আর আমিও রাজি হলাম। আমি জানতাম রোয়েনের মাথায় সর্বদা সঠিক চিন্তাই থাকে, আর সববারের মতো রোয়েন এবারেও সঠিকটাই চেয়ে নিল, আর যার ফলে আমাকে সব তথ্য বের করতে হলো।